ঠিক আছে। वाईफाई दो, वाईफाई दो। আজকে তো কলা আসবে সাবজেক্ট না, আজকে তো কলা আসবে। বিভাগীয় সভা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে আসলাম কোয়ান্টাম নার্সিং কোচিংয়ের ফেসবুক লাইভে। আপনাদের 30 দিনের টার্গেট যে ফ্রি ক্লাস, তারই ধারাবাহিকতায় আমরা আজকে ডে 20-এর যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা করব। এবং তার আগে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইভটা শেয়ার করেন নাই লাইভটা শেয়ার করে দিবেন। আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পার্টের একটা ক্লাস হবে আজকে, এবং এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আশা করি আজকের ক্লাস থেকে 2 থেকে 3টা কোশ্চেন যদি কপাল ভালো থাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আপনারা নোট নিয়ে বসবেন, খাতা নিয়ে বসবেন। এখান থেকে আমি যে বিষয়গুলো বলবো একটু নোট করে রাখার চেষ্টা করবেন। একবার দেখে গেলে পরীক্ষায় আশা করি এখান থেকে অনেক 2-1টা কোশ্চেন কমন চলে আসতেও পারে, আসার সম্ভাবনা বেশি আর কি। আমি একটা বিষয় জেনে অবাক হলাম যে আপনাদের ভিতরে আমাকে অনেকেই জামিল স্যার নামে চেনে। যে জামিল স্যার বাংলা ক্লাস নেয়, জিকে ক্লাস নেয়। আসলে আমার নাম কি জামিল স্যার? যারা নিয়মিত ক্লাস করেন তারা হয়তো বলতে পারবেন। আপনারা নামটা একটু দেখবেন যে অনেকেই আমাকে জামিল স্যার বলে চেনেন। তাকে স্পেশালি ধন্যবাদ যে আমাকে জামিল স্যার বানাই ফেলছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমরা কথা না পারি আমরা দ্রুত লাইভ ক্লাসে চলে যাই।
আজকে আমাদের যে বিষয়গুলো ছিল মহাদেশ এবং ভৌগোলিক অবস্থান। এই বিষয় ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা বাংলাদেশ পার্টে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আন্তর্জাতিক পার্টে যে ভৌগোলিক অবস্থানগুলো আছে ওটা নিয়ে ক্লাস নেব। যেহেতু ভৌগোলিক অবস্থান নিয়ে ক্লাস করতে গেলে চলে আসে ম্যাপের বিষয়গুলো। আজকে আমি স্লাইডে কিছু ম্যাপ রাখছি, এই ম্যাপগুলো আপনাদের কাজে লাগবে। যে কিছু ম্যাপ এখানে আমি অ্যাড করছি আজকে ক্লাসে, ম্যাপগুলো আমরা এখান থেকে পড়ব। কিছু বিষয় আমরা প্রথম দিকে একটু আলোচনা করে নিই। ম্যাপের যারা ক্লাস করছেন আগে, যারা ক্লাস করেন নাই তারা বিষয়গুলো একটু রাখবেন। ওকে, দেখেন আমরা জানি পৃথিবীতে কয়টি মহাদেশ আছে। এটা যদি কেউ না পারেন কমেন্ট করে জানাবেন পৃথিবীতে কয়টি মহাদেশ আছে আর কয়টি মহাসাগর আছে। আচ্ছা, মনি মায়া বলছেন আমাকে জামিল স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, ইনবক্সে দু একজন বলছেন। এখন দেখেন পৃথিবীতে কতটি মহাদেশ আছে, কতটি মহাদেশ আছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। এখন এই মহাদেশগুলো সবগুলো স্পেসিফিক কালার করে দেওয়া আছে, বিভিন্ন কালার। যেমন এখানে এই যে কালারটা দেওয়া আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশানিয়া মহাদেশ। এটা অস্ট্রেলিয়ার নাম বলা হয়, ওশানিয়াও বলা হয়ে থাকে। আবার এই যে কালারটা আছে এখানে এটা হচ্ছে এশিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া, তার উপরে কি এশিয়া, তার উপর এই সাইডে আছে আফ্রিকা মহাদেশ। এটা কি আফ্রিকা মহাদেশ। আফ্রিকার উপরে এদিক দিয়ে আছে হচ্ছে ইউরোপ মহাদেশ। এটা কি, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। তাহলে এখানে ওশানিয়া বা অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, ইউরোপ। আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আমেরিকা মহাদেশ দুই ভাগে ভাগ করা আছে, একটা দক্ষিণ আমেরিকা, একটা উত্তর আমেরিকা। এই যে অংশটা এটাকে বলা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। তাহলে দেখেন মহাদেশগুলো যে অবস্থানগুলো আছে এখান থেকে আমরা শুরু করি, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, সাউথ আমেরিকা মানে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা। আরেকটা মহাদেশ আছে সেটাকে বলা হয় অ্যান্টার্কটিকা, যে মহাদেশে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করে না। এখন এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ একদম নিচের দিকে, দক্ষিণ দিকে নিচের দিকে জায়গাটা আছে দক্ষিণ মেরুতে, এটাকে আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এখন যদি প্রশ্ন করা হয় আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা, আপনারা যদি একটু খেয়াল করেন যে জায়গাগুলো এখানে মার্ক করা হয়েছে স্থলভাগের দিক দিয়ে, পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এটা হচ্ছে আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়ার পাশে কি আছে আফ্রিকা, এশিয়ার পাশে কি আছে আফ্রিকা। এই যে আফ্রিকা এবং এশিয়াকে বিভক্ত হয়েছে লোহিত সাগর দ্বারা। লোহিত সাগর দ্বারা দুইটা মহাদেশ এখান থেকে কিন্তু বিভক্ত হয়ে গেছে। এখানে সুইস খাল এবং এপাশে কি আছে, এটা লোহিত সাগর, এপাশে এশিয়া মহাদেশ, এপাশে আফ্রিকা মহাদেশ। এইখানে আছে মাঝখানে দেখেন তিনটা মহাদেশ, এশিয়া, তারপর আছে আফ্রিকা, ইউরোপ। এর মাঝখানে একটা সাগর আছে, এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের মাঝখানে তিনটা মহাদেশের মাঝখানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এর মাঝখানে সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। এবং ওকে, দেখেন এরপরে এই যে এটা হচ্ছে সাউথ আমেরিকা, এটা নর্থ আমেরিকা। যারা লাইভে আছেন সবাই @হাইলাইট, অনেকে কমেন্ট করছে, এই কমেন্টটা কপি করে আপনারা সবাই একটু কমেন্ট করে দেন। @হাইলাইট লিখে সবাইকে একটু কমেন্ট করুন, আপনারা ফ্রেন্ডরা যারা আছে সবাই ক্লাসে জয়েন করতে পারবে খুব সহজেই। তাহলে এখানে সবথেকে বড় মহাদেশ হচ্ছে আয়তনের দিক দিয়ে এশিয়া মহাদেশ। আর সবথেকে ছোট কোনটা, সব ছোট হচ্ছে অস্ট্রেলিয়া। প্রশ্ন আসতে পারে অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি, প্রশ্ন আসতে পারে কি অস্ট্রেলিয়া শব্দের অর্থ। অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণ অঞ্চল। দেখেন মানচিত্রের আমরা আগেও পড়ছিলাম, মানচিত্রের উপরে হচ্ছে উত্তর বোঝানো হয়, এটা কি দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা পূর্ব। তাহলে মানচিত্রের নিচের দিকে দক্ষিণ অঞ্চল, এই অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণ অঞ্চল। এটা মনে রাখবেন, পরীক্ষা আসতে পারে। পৃথিবীতে 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। হ্যাঁ, পৃথিবীতে 5টি মহাসাগর আছে। এখন যদি মহাসাগরগুলো আমরা একটু চিহ্নিত করি, মহাসাগর, এখন পৃথিবীতে যে 5টা মহাসাগর, যেমন একটা হচ্ছে এই যে প্যাসিফিক ওশান।
প্যাসিফিক ওশান এই সাইডে আছে, এই সাইডেও আছে। প্রশ্ন হতে পারে দুই সাইডে প্যাসিফিক অর্থাৎ প্রশান্ত মহাসাগর কিভাবে হলো? প্রশান্ত মহাসাগর, এখানেও প্রশান্ত মহাসাগর, এশিয়ার পাশে এবং আমেরিকার পাশেও প্রশান্ত মহাসাগর কিভাবে হলো? আমরা জানি কি পৃথিবীটা কি গোলাকার, পৃথিবীটা কেমন গোলাকার, তাহলে এই অংশটা কিন্তু একসাথে আছে। পৃথিবীর এই অংশ আর এই অংশ যদি আমি এভাবে এক জায়গায় করি, একটা বৃত্তকে যদি আলাদা করে দেওয়া হয় বা ভাগ করা হয়, ওইটাতে আমি এক জায়গায় করি, তাহলে এই অংশ আর এই অংশ কিন্তু একসাথে মিলে যাবে। তাহলে এটা প্রশান্ত মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগর, তাহলে একটা। আর প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম সাগর। পৃথিবীর গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের একটা গভীরতম খাত যেটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আর পৃথিবীর উচ্চতম স্থান কোনটা? মাউন্ট এভারেস্ট। গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটা এখানে। আর মাউন্ট এভারেস্ট হচ্ছে ঠিক এরকম জায়গায় আছে, মাউন্ট এভারেস্ট এখানে আছে, মাউন্ট এভারেস্ট নেপালে। তাহলে এটা হচ্ছে প্যাসিফিক প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, যেখানে কিছুদিন আগে বাংলাদেশের একটা জাহাজ MV আবদুল্লাহ কিন্তু ছিনতাই হয়ে যায় সোমালিয়ার জলদস্যুরা। সোমালিয়া হচ্ছে আফ্রিকার একটা দেশ, এইখানে সোমালিয়া। এই আফ্রিকান সোমালিয়া জলদস্যুরা MV আবদুল্লাহকে তারা ডাকাতি করে কিন্তু কিছুদিন আগে এটা ছাড়া পায়। 34 দিন পরে এই জাহাজটা ছাড়া পায়। আপনাদের সাম্প্রতিক যে সিট দেওয়া হবে পরীক্ষার আগে, মেবি 2 তারিখ বা 1 তারিখের ভিতরে আপনারা যারা অনলাইনে আছেন তারা ইনবক্সে নক দিয়ে সাম্প্রতিকের সিটটা নিয়ে নেবেন। আমি সাম্প্রতিক ক্লাস নিতে পারবো কি জানি না, তবে যদি পারি ক্লাস নেব, না হলে আপনাদের জন্য একটা শেষ সময় সাম্প্রতিক একটা সিট দেওয়া হবে, PDF ফাইল, আপনারা নিয়ে নেবেন, ওখানে সব কিছু দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে ভারত মহাসাগর, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাসাগর। অ্যান্টার্কটিকা মহাসাগর এটা হচ্ছে দক্ষিণ মহাসাগর, আর হচ্ছে উত্তর মহাসাগর। তাহলে কয়টা হলো? প্রশান্ত, ইন্ডিয়া, অ্যান্টার্কটিকা মহাসাগর এবং সাউথ মানে দক্ষিণ মহাসাগর আর উত্তর মহাসাগর, এই মোট 5টা মহাসাগর। ওকে, ঠিক আছে, আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। এখন আমরা অনেক কিছু পড়লাম। আরেকটা বিষয় আমরা কিন্তু প্রথম ক্লাসে পড়ছিলাম, এই যে মানচিত্রের মাঝ বরাবর যে রেখাটা, এটা এইগুলো রেখাকে বলা হয়, এই যে অনেকগুলো রেখা টানা আছে, এগুলো সব নাম হচ্ছে অক্ষরেখা। এগুলো সব নাম হচ্ছে কি? এগুলো সব অক্ষরেখা। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব যে রেখাগুলো টানা হয় এগুলোর নাম হচ্ছে অক্ষরেখা। আর এটা হচ্ছে মূল মধ্যরেখা বা দ্বিরাগিমা রেখা। এই যে রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই রেখাগুলো সবই হচ্ছে দ্বিরাগিমা রেখা। আমরা জানি এই দ্বিরাগিমা রেখা থেকে বাংলাদেশ 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি দেখতে পাচ্ছেন, এই 90 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি কোন দিকে? 90 ডিগ্রি পূর্ব দিকে অবস্থান করে, যে কারণে বাংলাদেশের সময় 6 ঘন্টা প্লাস 6। এখান থেকে সময় ধরা হয় 1 ডিগ্রি সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। আজকে BCS পরীক্ষা হয়েছে, অনেকেই জানেন এই BCS পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল। BCS পরীক্ষার কোশ্চেন আসছে কি, বাংলাদেশে যদি দুপুর 12টা বাজে, এখান থেকে 45 ডিগ্রি পূর্ব দিকে গেলে, এখান থেকে আমি আরো 45 ডিগ্রি পূর্ব দিকে যাই, 45 ডিগ্রি পূর্ব দিকে গেলে ওইখানে সময় কত হবে? দেখেন 45 ডিগ্রি পূর্ব দিকে গেলে কি আমরা জানি এদিকে গেলে সময় প্লাস হবে। তাহলে 90 ডিগ্রিতে যদি 6 ঘন্টা বেশি হয়, তাহলে 45 ডিগ্রিতে 3 ঘন্টা বেশি হবে। তাহলে এখানে 12টা মানে এখানে 3টা বাজে। তাহলে 1 ডিগ্রি সমান 4 মিনিট এভাবে বের করতে পারেন আপনারা। আর এভাবে সহজ কোশ্চেন দিয়েছিল যে 90 ডিগ্রি হচ্ছে বাংলাদেশের সময়, 12টা বাজে বাংলাদেশ সময়। বাংলাদেশ থেকে আরো 45 ডিগ্রি যদি আমরা পূর্ব দিকে যাই, তাহলে 90 ডিগ্রিতে 6 ঘন্টা প্লাস হয়, তাহলে 45 ডিগ্রিতে অবশ্যই তার অর্ধেক 3 ঘন্টা প্লাস হবে। তাহলে 12 আর 3টা বাজে দুপুর, খুব সহজে বের করতে পারি আমরা। এখন প্রথম কোশ্চেন আছে, নিচের কোন দেশ জোড়ায় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? পৃথিবীর যে বৃহত্তম জলপ্রপাত মানে ঝর্ণা যেখানে অবস্থিত, কোন দেশ এখানে উল্লেখ করা আছে? কানাডা, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, কানাডা চোখ আলাদা, ঠিক আছে, যেটা চোখ আছে একটা কানা একটা চোখ আছে। যাক, কানাডা আর অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা। তাহলে এইখানে যে দেশগুলো আছে, এই দেশগুলোর কোথায় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত? একের অ্যান্সার সবাই দেখি। একের অ্যান্সার ডি, মেক্সিকো, যুক্তরাষ্ট্র দিচ্ছেন ম্যাক্সিমামই। যুক্তরাষ্ট্র, কানাডা দিচ্ছেন, বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং কানাডা অ্যান্সার করছেন।
যুক্তরাষ্ট্র এবং কানাডা, একের ঘ। ওকে, এখন আমরা একটু দেখি এই দেশ দুটা কোন জায়গায়। এটার উত্তর কি হবে? আমরা একটু একটা বিষয় এখান থেকে জানবো, পৃথিবীর যে বৃহত্তম জলপ্রপাত সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে। এটা আমরা এখান থেকে দেখবো। ম্যাপের ভিতর যদি আমরা যাই, এখানে ম্যাপে যদি যাই দেখতে পাচ্ছি, দেখেন এই যে সবুজ যে অংশটা, এটা হচ্ছে সবই কানাডার অংশ, এই কানাডা। আর এটা চোখ আলাদা, মানে আমেরিকা, এটা হচ্ছে আমেরিকা। এটা কানাডা, এটা চোখ আছে, বুঝছেন? যাই হোক, এখন এই কানাডা এবং আমেরিকা, ইউএসএ যেটাকে বলা হচ্ছে, এর মাঝখানে এই যে জায়গাটা, এইখানে আছে সুপিরিয়র হ্রদ, বিশ্বের সব থেকে বড় মিঠাপানির হ্রদ। বিশ্বের সব থেকে বড় মিঠাপানির হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। আর যদি কখনো প্রশ্ন আসে বিশ্বের সব থেকে বড় হ্রদের নাম কি, সেটা হবে কাস্পিয়ান হ্রদ। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান হ্রদ। আর গভীরতম হ্রদের নাম হচ্ছে লেক বৈকাল, যেটা হচ্ছে এই রাশিয়াতে হচ্ছে লেক বৈকাল। আর এইখানে আছে কাস্পিয়ান হ্রদ। আর যদি কখনো বলে পৃথিবীর সব থেকে বড় সুপেয় পানি বা মিষ্টি পানির হ্রদ কোনটা, তখন হবে সুপিরিয়র হ্রদ, যেটা কানাডা এবং আমেরিকার মাঝখানে অবস্থান করে। ঠিক ওর পাশে এইখানে এই যে সীমান্ত, এখানে অবস্থান করে নায়াগ্রা জলপ্রপাত। এটা এই যে কানাডা এবং আমেরিকা দুই দেশের সীমান্তে বর্তী। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, পৃথিবীর কোন দেশে বা কোন দুই দেশে দীর্ঘতম সীমান্ত অবস্থান করে? দেখেন এইখান থেকে আমেরিকা এবং কানাডার সীমান্ত শুরু হয়েছে। এই যে সীমান্ত বরাবর জায়গাটা, এটা কিন্তু আমেরিকা কানাডার সীমান্ত। তাহলে এই দুই দেশের মধ্যে পৃথিবীর দীর্ঘতম সীমান্ত বিরাজ করে। এখানে প্রশ্ন হতে পারে, অনেক প্রশ্ন হতে পারে। এগুলো আপনার ম্যাপ দেখে বা বিভিন্ন বই থেকে পড়ে নেবেন বিষয়গুলো। তো এখন কম সময় আমরা এই বিষয়গুলো দেখি। আবার এখান থেকে আমেরিকার পরে আছে এখানে মেক্সিকো। এই মেক্সিকো প্রশ্ন আসতে পারে, মেক্সিকো এবং আমেরিকা এই দুটোর সীমান্তবর্তী রেখার নাম কি? এই দুটোর সীমান্তবর্তী রেখার নাম হচ্ছে সনোরা লাইন। সনোরা লাইন। মেক্সিকো এবং আমেরিকা এই দুই দেশের সীমান্তবর্তী রেখার নাম হচ্ছে সনোরা লাইন। তাহলে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম হচ্ছে নায়াগ্রা। আর যদি বলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটা, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া কোথায়? ভিক্টোরিয়া হচ্ছে ভেনেজুয়েলাতে। পৃথিবীর উচ্চতম যে জলপ্রপাতটা আছে, উচ্চতম জলপ্রপাতটা হচ্ছে ভেনেজুয়েলাতে। তাহলে এটার অ্যান্সার, প্রথমটার অ্যান্সার কি ছিল? প্রথমটার অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। তাহলে আমরা কিন্তু দেখে আসলাম মাত্র, কোথায় ছিল? এখানে ছিল হচ্ছে এই যে জায়গাটা, আমরা একটু এখানে আছে নায়াগ্রা জলপ্রপাত। এটা হচ্ছে কোথায়, কোন মহাদেশে পড়ছে? এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে। ঠিক এর নিচে এটা তো দক্ষিণ আমেরিকা মহাদেশে। এখানে আছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। উচ্চতম যে জলপ্রপাতটা আছে, উচ্চতম অর্থাৎ অনেক উপর থেকে পড়ে, উচ্চতম জলপ্রপাত। উচ্চতম যে জলপ্রপাতটা আছে, প্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল ফলস। অ্যাঞ্জেল ফলস। অ্যাঞ্জেল ফলস, এটার উচ্চতা প্রায় 1 কিলোমিটার। এটার উচ্চতা প্রায় 1 কিলোমিটার। এটা কোন দেশে? ভেনেজুয়েলাতে, এখানে অবস্থান করে দক্ষিণ আমেরিকা মহাদেশে অ্যাঞ্জেল ফলস। ওকে, 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি, বৃহত্তম মহাদেশ কোনটি? জনসংখ্যার দিক দিয়ে বলুক, আয়তনের দিক দিয়ে বলুক, একটা মহাদেশই হচ্ছে বড়, সেই মহাদেশটার নাম কোনটা? আমরা একটু আগে পড়ে আসছি। পৃথিবীর সব থেকে বৃহত্তম মহাদেশ কোনটা? তাহলে আমরা যদি আবার ম্যাপে একটু ফিরে যাই, তাহলে এখানে কিন্তু আমরা আঁকছিলাম যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা। এই যে অংশটা আমরা এখানে দেখছিলাম এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে এশিয়া মহাদেশ, অনেক বড় মহাদেশ।
এশিয়া মহাদেশের আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে চীন, এবং জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে ভারত সব থেকে বৃহত্তম। আর সব থেকে জনসংখ্যা এবং জনসংখ্যার দিক দিয়ে আয়তনের দিক দিয়ে সব ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। এশিয়া মহাদেশের ভিতরে আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ, যেটা ভারত মহাসাগরের একটা ছোট্ট একটা দ্বীপ এখানে অবস্থান করে আছে। আর আয়তনের সব থেকে বড় হচ্ছে চীন, জনসংখ্যা সব থেকে বেশি হচ্ছে ভারত। বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা বর্তমানে ভারতে। এখন এই যে এশিয়া এবং ইউরোপ পাশাপাশি, এইখানে দুইটা দেশকে বলা হয় ইউরেশিয়ার দেশ। ইউরোপ আর এশিয়া মিলে গঠিত হয় ইউরেশিয়া। ইউরেশিয়া, ইউরোপ আর এশিয়া মিলে গঠিত হয় কি ইউরেশিয়া। ইউরেশিয়ার দেশ হচ্ছে দুইটা, একটা তুরস্ক, ইউরেশিয়ার দেশ হচ্ছে তুরস্ক, তুরস্ক আর একটা হচ্ছে রাশিয়া। এই দুইটা দেশ কিছু অংশ পড়ছে ইউরোপ মহাদেশে, কিছু অংশ এশিয়া মহাদেশে, এই জন্য এটাকে বলা হয় এই দুটা দেশকে বলা হয় ইউরেশিয়ার দেশ। এরপর আছে একটা আফ্রেশিয়া, আফ্রিকা এবং এশিয়া মিলে গঠিত হয়েছে আফ্রেশিয়া। আফ্রেশিয়া, আফ্রেশিয়া দেশ হচ্ছে একটা, সেটার নাম হচ্ছে আফ্রেশিয়া। অর্থাৎ আফ্রিকা এবং দেখেন এই জায়গাতে আফ্রিকা আর মিশর একই জায়গায়, আফ্রিকা এবং মিশর এই জায়গা হচ্ছে একই, সরি আফ্রিকা এবং এশিয়া দুইটা মহাদেশ একই জায়গায়, এবং এই জায়গায় যে দেশটা অবস্থান করে তার নাম হচ্ছে মিশর। মিশর, মিশর দেশটা মিশর, মিশর এটা হচ্ছে আফ্রেশিয়ার দেশ। এবং মিশর এখান থেকে রিসেন্টলি কিছু একটা কোশ্চেন বারবার বিভিন্ন পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে রাফা সীমান্ত। রাফা, রাফা এই সীমান্ত কোন দুই দেশের মধ্যে? এটা হচ্ছে গাজা এবং, অর্থাৎ গাজা এবং, গাজা বলতে ফিলিস্তিন, ফিলিস্তিন এবং মিশরের মধ্যে যে সীমান্তটা আছে, এইখানে মিশর এবং ফিলিস্তিনের ভিতরে সীমান্ত, সেটা নাম হচ্ছে রাফা সীমান্ত। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার কিন্তু পরীক্ষা আসছে এটা। তাহলে এটার উত্তর হচ্ছে এশিয়া। 3 নম্বর কোশ্চেনে কি আছে? আল্লেপো শহরটি কোথায় অবস্থিত? এটা আজকে বিসিএসে আসছে, এই কোশ্চেনটা আজকে বিসিএস পরীক্ষায় আসছে। আপনাদেরও দেওয়া আছে এখানে যে আল্লেপো শহরটা কোথায় অবস্থিত, কোন দেশে অবস্থিত? আল্লেপো শহরটা কোথায় অবস্থিত? সবাই কমেন্টে দেখি আল্লেপো শহরটা কোথায় অবস্থিত। আপনারা যারা 3 তারিখে পরীক্ষা দিবেন, বিসিএস কোশ্চেনটা সলভ করবেন অবশ্যই। বিসিএস কোশ্চেনটা কিছু যে সাধারণ জ্ঞান পার্ট আছে, বা এখানে সবগুলো পার্টে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এখানে সবই আছে। ম্যাথ আসছে, আপনাদের ম্যাথ পরীক্ষায় আসবে, সাধারণ বিজ্ঞান আছে, আইসিটি কিছু প্রশ্ন এখানে আছে। এই প্রশ্নগুলো একটা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন পেজে আপনারা এগুলো সলভ পাবেন। এই সলভগুলো অবশ্যই একবার কোশ্চেনটা সলভ দেখে যাবেন ব্যাখ্যা সহ। আশা করি এখান থেকে আপনাদের রিপিট হতে পারে কোশ্চেন। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম কিন্তু ভুল করতেছে। ম্যাক্সিমাই ভুল করছে এই কোশ্চেনটা। যে আল্লেপো শহরটা হচ্ছে সিরিয়ার বৃহত্তম একটা শহর। সিরিয়ার বৃহত্তম একটা শহরের নাম হচ্ছে আল্লেপো। এই শহরটা তুরস্ক এবং সিরিয়া এই দু দেশের সীমান্তবর্তী একটা শহরের নাম হচ্ছে আল্লেপো শহরটা। এই শহরটা হচ্ছে সিরিয়ার সব থেকে বড় শহর বলা হয় আল্লেপো শহরটা, সিরিয়া সব থেকে বড় শহর। এটা হচ্ছে অ্যান্সার হবে সিরিয়া, অ্যান্সার হবে সিরিয়া। হ্যাঁ, এখন সবার অ্যান্সার ঠিক আছে। আল্লেপো শহরটা হচ্ছে সিরিয়াতে অবস্থিত, সিরিয়া সব থেকে বড় একটা শহর। সিরিয়া কোথায় আছে? সিরিয়া হচ্ছে এশিয়া মহাদেশের একটা দেশ। এশিয়া মহাদেশের একটা দেশ হচ্ছে সিরিয়া। এই সিরিয়া অবস্থান করে আছে, এই যে একটু আগে আমরা পড়লাম, এটা হচ্ছে আফ্রিকা, এখানে আছে
যে তুর্কি, এই ঠিক এইখানে এই যে ইরাক, ইরান, পাশাপাশি জর্ডান, এইখানে যে ফিলিস্তিন, এই পাশাপাশি দেশগুলো সিরিয়া, ইরান, এই দেশগুলো সব কাছাকাছি, এই ঠিক এই জায়গাটা এশিয়ার একটা দেশ, মধ্য এশিয়ার দেশ বলতে পারি, একটা আরব কান্ট্রি সিরিয়া। সিরিয়ার রাজধানী পরীক্ষা আসে দামেস্ক, সিরিয়ার রাজধানী নাম হচ্ছে দামেস্ক, এটা পরীক্ষায় বিভিন্ন সময় আসে, সিরিয়ার রাজধানী দামেস্ক। হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কি? হিরোশিমায় যে বোমা নিক্ষেপ করা হয় এই বোমার নাম কি ছিল? হিরোশিমায় দুটো বোমা নিক্ষেপ করা হয় 1945 সালে। 1945 সালে এই হিরোশিমায় দুটো বোমা নিক্ষেপ করা হয়। একটা হচ্ছে 6 আগস্ট, আমি আগেও পড়াইছি এটা, 6 আগস্ট, একটা হচ্ছে 9 আগস্ট। বোমা নিক্ষেপ করছে কে? আমেরিকা, ইউএসএ। আমেরিকা বিশ্বে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে। আর নিক্ষেপ করেছিল কোথায়? হিরোশিমা কোথায়? জাপানে। হিরোশিমা হচ্ছে জাপানের একটা শহর। এই জাপানে হিরোশিমায় এবং নাগাসাকি দুটো শহর, একটা হচ্ছে হিরোশিমা আর একটা হচ্ছে নাগাসাকি। একটা শহরের নাম হচ্ছে নাগাসাকি। এই দুইটা শহরে প্রথম দুইটা বোমা নিক্ষেপ করা হয়। এখন পরীক্ষার প্রশ্ন আসবে কোনটা কোন তারিখে, কোনটা আগে নিক্ষেপ করা হয়েছে, কোনটা কোথায় ফেলা হয়েছে, এবং এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে। সেক্ষেত্রে দেখেন আপনাদের অনেক সমস্যা হয়, এটা একটু টেকনিক্যালি মনে রাখবেন। দুইটা বোমার যে নামগুলো ছিল, বোমার নাম যদি আমি একটু আগে লিখি, বোমার নামটা হচ্ছে, একটা নাম ছিল ফ্যাট ম্যান, একটা নাম ছিল লিটল বয়। লিটল বয়, এই দুটো বোমার নাম ছিল, একটা ফ্যাটম্যান, একটা লিটল বয়। দুটো বোমা, একটা 6 তারিখ ফেলা হয়েছে, একটা 9 তারিখ, একটা 6 আগস্ট, একটা হচ্ছে 9 আগস্ট। এখন কোনটা আগে আর কোনটা কোন জায়গায়, কোথায় কোথায় ফেলা হয়েছে? ফেলা হয়েছিল হচ্ছে একটা হিরোশিমাতে, একটা হচ্ছে হিরোশিমা, একটা হচ্ছে নাগাসাকি। আপনারা মনে রাখবেন, এভাবে একটা মনে রাখলে আপনার আরেকটা মনে রাখবে। মনে করবেন আমেরিকার থেকে দুজন ব্যক্তি দৌড় শুরু করছে আমেরিকার থেকে, কারণ জাপানে আসতে সময় লাগবে না, বা মনে করেন এমনি দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এই দৌড় প্রতিযোগিতায় একজন ফ্যাটম্যান, একজন লিটল বয় মানে মনে করেন যে একটু নায়ক টাইপের আর কি, বা যার গায়ে একটু স্লিম, বডি বিল্ডার ভালো, আর ফ্যাটম্যান কি মোটা মানুষ। এখন দৌড় প্রতিযোগিতায় যে মোটা সে কি ফার্স্ট হবে না লিটল বয় ফার্স্ট হবে? অবশ্যই লিটল বয় ফার্স্ট হবে। এবং যে ফার্স্ট লিটল বয় হবে, আমরা জানি হিরো কে হয়, সিনেমার নায়ক আমরা হিরো বলে থাকি। হিরোরা কি অনেক স্বাস্থ্য শরীরবান হয় না, তাদের স্বাস্থ্য শরীর অনেক ফিট থাকে। সেক্ষেত্রে আজ যে জিতে যাবে দৌড় প্রতিযোগিতায় সে অবশ্যই হিরো হবে। তাহলে এই লিটল বয় আগে এসে 6 তারিখে পড়ছে, আগে এসে 6 তারিখে জাপানে নিক্ষেপ করা হয়েছে, এবং এই 6 তারিখ নিক্ষেপ হয়ে কোথায় নিক্ষেপ হয়েছে? হিরো হয়ে গেছে। তাহলে লিটল বয় 6 আগস্ট হিরো। তাহলে আরটা আমি এমনিই পারবো, একটা যদি জানতে পারি বাকি এটা আমি এমনিই পারবো। জাপানে নিক্ষেপ করা হয় 9 তারিখ হচ্ছে নাগাসাকিতে। ওকে ফাইন। পরবর্তী হচ্ছে আফিম যুদ্ধ সংগঠিত হয় কোন কোন দেশের মধ্যে? আফিম যুদ্ধ, আফিম একটা মাদক, আমরা জানি আফিম একটা হচ্ছে মাদক। এই মাদক নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় 1839 থেকে 1842। এই সময়টাতে দুইটা দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এবং আমরা জানি, আমরা এটা মনে রাখবো, ওই 18 শতকে বা ওই সময়টাতে বেশিরভাগ জায়গা ইংল্যান্ড কিন্তু দখল করে রাখছিল। তাহলে ইংল্যান্ডের সাথে কোনো একটা দেশের যুদ্ধ হয়েছে, এশিয়া মহাদেশের ভারতবর্ষ, এই জায়গাগুলো বেশিরভাগ জায়গা কিন্তু ইংল্যান্ডের অধীনে ছিল। তাহলে আমরা এবার মনে রাখবো আফিম যুদ্ধ সংগঠিত হয় ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ডের আরেক নাম কি? নাম নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায়। নাম একটা হচ্ছে ইউকে বা ইংল্যান্ড বা যুক্তরাজ্য,
যুক্তরাজ্য। দেখেন এই তিনটা একই দেশকে বোঝানো হবে, যদিও একটু পার্থক্য আছে। যুক্তরাজ্য, ইংল্যান্ড, ইউকে, এর ভিতরে কিছু কিছু পার্থক্য আছে, কিছু দ্বীপের বা কিছু প্রদেশের সমষ্টি কিছু বিষয় এখানে আছে। ইংল্যান্ড একটা দেশ, আবার ইউকের ভিতরে বা যুক্তরাজ্যের ভিতরে আরও 3টা দ্বীপ, এখানে উত্তর আয়ারল্যান্ড, তারপর হচ্ছে ওরকম আরও 3-4টা প্রদেশ নিয়ে গঠিত হয়েছে হচ্ছে স্কটল্যান্ড, এগুলো নিয়ে গঠিত হচ্ছে যুক্তরাজ্য। ঠিক একইভাবে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউএসএ যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, এটা যুক্তরাজ্য আর হচ্ছে যুক্তরাষ্ট্র অথবা আমেরিকা, এই 3টা একই দেশ বোঝানো হবে আমেরিকা। এই যুক্তরাষ্ট্রের মোট প্রদেশ হচ্ছে 50টা। যুক্তরাষ্ট্রের পতাকায় দেখবেন 50টা স্টার আছে। যুক্তরাষ্ট্রের পতাকা যদি কেউ দেখেন, এক কোনায় 50টা স্টার দেওয়া আছে। এই 50টা স্টার দিয়ে তাদের 50টা প্রদেশকে বোঝানো হয়ে থাকে, 50টা প্রদেশকে বোঝানো হয়ে থাকে। তাহলে ইউএসএ, যুক্তরাষ্ট্র এগুলো সব একই দেশ। এখানে তাহলে এখানে যুদ্ধ হয়েছিল আফিম নিয়ে, যুদ্ধ সংগঠিত। আপনাদের অ্যান্সারগুলো দেখি। 5-1 ইউনাইটেড কিংডম, ওকে। 5-B দিচ্ছেন অনেকেই। চায়না, ইউকে, চীন, রাশিয়া অনেকেই বলছেন। অ্যান্সার কি আমরা দেখি। অ্যান্সার হচ্ছে 1, চীন এবং যুক্তরাজ্য। পরবর্তী দেওয়া আছে স্ট্যাচু অফ পিস। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? ঠিক একটু আগে যেটা বললাম, এই স্ট্যাচু অফ পিস এর সাথে সম্পর্কিত। মাত্র যে প্রশ্নটা পড়ে আসলাম, স্ট্যাচু অফ পিসও এটার সাথে সম্পর্কিত। এখন আপনাদের অ্যান্সার পারার কথা। মাত্র যে অ্যান্সারটা পড়ে আসলাম আমরা, স্ট্যাচু অফ পিসও সেই তার সাথে সম্পর্কিত। স্ট্যাচু অফ পিস, স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ ইউনিটি, এই 3টা। এই স্ট্যাচু অফ লিবার্টি সবাই জানার কথা, নিউ ইয়র্ক। এটা হচ্ছে নিউ ইয়র্কে। স্ট্যাচু অফ, এটা হচ্ছে নিউ ইয়র্কে। আমেরিকার স্বাধীনতা উপলক্ষে ফ্রান্স তাদেরকে 100 বছর পূর্তি উপলক্ষে 1886 সালে আমেরিকার স্বাধীনতা লাভ করে 1776 সালে। এর 100 বছর পরে, মেনলি 110 বছর পরে 1886 সালে ফ্রান্স আমেরিকাকে এই স্ট্যাচুটা গিফট করে, উপহার দেয়। স্ট্যাচু অফ ইউনিটি পৃথিবীর সব থেকে বড় বর্তমানে স্ট্যাচু, পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এটা ভারতে, এটা হচ্ছে ভারতে স্ট্যাচু অফ ইউনিটি। আর স্ট্যাচু অফ পিস, স্ট্যাচু অফ শান্তি, নাগাসাকিতে ওই যে যুদ্ধের ভয়াবহতা এখনো কিন্তু রয়ে গেছে, ওই জায়গায় একটা স্ট্যাচু নির্মাণ করা হয়েছে, তার নাম হচ্ছে স্ট্যাচু অফ পিস। সবাই খাওয়া দিচ্ছেন কেন? মাত্রই বললাম স্ট্যাচু অফ পিস, যে আগের কোশ্চেনের সাথে রিলেটেড বললাম। আগের কোশ্চেন কি পড়াইছি? নাগাসাকির হিরোশিমায় পড়াই আসলাম আমি। তাহলে আপনারা অ্যান্সার 6 দিচ্ছেন কেন? হিন্টস তো দিয়ে দিলাম আমি, তো হিন্টস দিয়ে তারপরে ভুল করছেন। হিন্টস দেওয়ার পরে ভুল করলে হবে? 6-এর অ্যান্সার কি হবে? স্ট্যাচু অফ লিবার্টি বললে হচ্ছে নিউ ইয়র্ক, স্ট্যাচু অফ পিস নাগাসাকি, স্ট্যাচু অফ ইউনিটি ভারত। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা যাই। যুক্তরাষ্ট্র কত সালে দাসপ্রথা বিলুপ্ত করে? এই দাসপ্রথা বিলুপ্ত করে আমেরিকার 16তম প্রেসিডেন্ট। 16তম প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। সংক্ষেপে লিখে একবারে, লিঙ্কন একজন বিখ্যাত ব্যক্তি। আব্রাহাম লিঙ্কন আমেরিকার
16তম প্রেসিডেন্ট। তিনি আততায়ীর একজন অজ্ঞাতনামা ব্যক্তির গুলিতে নিহত হন। তার আগে তিনি দাসপ্রথা বিলুপ্ত করেন আমেরিকার থেকে, এবং তিনি একটা ভাষণ প্রদান করেছিল, যেটা আমরা বিভিন্ন সময় বলে থাকি গেটিসবার্গ ভাষণ, যেটা আছে বঙ্গবন্ধুর 7 মাসে ভাষণের সাথে তুলনা করা হয়ে থাকে। 2 মিনিটের ভাষণ ছিল, গেটিসবার্গ ভাষণ ছিল মাত্র 2 মিনিট। তাহলে এই যে যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত, আব্রাহাম লিঙ্কনে এটা বিলুপ্ত করে কত সালে? 7-1 দিচ্ছেন সবাই। ফার্স্ট টাইম বলছি হ্যাঁ, ফার্স্ট বলছেন, সমস্যা নাই। আগে বলেন আর পিছনে বলেন, বলতে পারলেই হচ্ছে। পরীক্ষায় ঠিক মতো লিখে আসতে পারলেই হবে, পরীক্ষায় অ্যান্সার করে আসতে হবে সব কিছু। 1863। ওকে, তাহলে এটা সবাই পারছেন। 1863 সালে দাসপ্রথা বিলুপ্ত করেন আব্রাহাম লিঙ্কন। আমেরিকা থেকে দাসপ্রথা তিনি বিলুপ্ত করেন। প্রশ্ন হচ্ছে, কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেন নাই? কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেন নাই? একটু আগে বললাম আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 সালে। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নেতা ছিল ওয়াশিংটন। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নেতা বা জাতির জনক সে হচ্ছে ওয়াশিংটন, ছিল জাতির জনক, এবং তার নামে আমেরিকার রাজধানীর নামকরণ করা হয় ওয়াশিংটন ডিসি। আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি রাজধানী, আমেরিকার রাজধানী। কিন্তু কোন প্রেসিডেন্ট, হোয়াইট হাউস কি এটা জানতে হবে আগে। হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন। হোয়াইট হাউস হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন। এখানে সবাই আমেরিকার প্রেসিডেন্ট। এখন কোন ব্যক্তি হোয়াইট হাউসে বসবাস করেন নাই? কোন ব্যক্তি হোয়াইট হাউসে বসবাস করেন না জানতে হবে আমাদেরকে। সবার অ্যান্সার একটু দেখি। ওকে, সবার অ্যান্সার মোটামুটি সঠিক হচ্ছে, এখানে সবার অ্যান্সারই সঠিক। দেখেন তাহলে এখানে আমেরিকার প্রেসিডেন্টের যে বাসভবন হোয়াইট হাউস, এই হোয়াইট হাউস নির্মাণ করেন, তার নাম ছিল হোবান, সংক্ষেপে মনে রাখবো আমরা হোবান। এই হোবান এটা নির্মাণ করেন, এবং প্রথম প্রেসিডেন্ট ছিল ওয়াশিংটন। তিনি যখন প্রেসিডেন্ট হয় তখন এই হোয়াইট হাউস নির্মিত হয় নাই, যে কারণে তিনি বসবাস করতে পারে নাই। প্রথম বসবাস করছে জন অ্যাডামস। অ্যাডামসের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস, তিনি দ্বিতীয় প্রেসিডেন্ট ছিল এবং তিনি প্রথম বসবাস করেন হোয়াইট হাউসে। প্রথম বসবাস করে হচ্ছে জন অ্যাডামস। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। বলা হচ্ছে কোন ঘটনাটি আগে ঘটেছিল? কোন ঘটনাটি আগে ঘটেছিল? 1 নম্বরে দেওয়া আছে রাশিয়ার বলশেভিক বিপ্লব। এই রাশিয়ার যে বলশেভিক বিপ্লব, এটার আরও নাম আছে। এটার আরেক নাম আছে অক্টোবর বিপ্লব। অক্টোবর বিপ্লব এক নাম হচ্ছে অক্টোবর বিপ্লব। এটার এক নাম হচ্ছে 10 দিনের বিপ্লব। 10 দিনের বিপ্লব। এটার আরও এক নাম আছে, এটাকে বলা হয় রুশ বিপ্লব। রুশ বিপ্লব, এটার অনেকগুলো নাম। এই বলশেভিক বিপ্লবের অনেক, লেনিন বিপ্লব বলা হয়ে থাকে, এটাকে বলা হয় লেনিন বিপ্লব। আবার এটার আরেক নাম হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব যেটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব।
সমাজতান্ত্রিক বিপ্লব। তাহলে এই একটা বিপ্লবের কতগুলো নাম দেখেন। এটা হচ্ছে বলশেভিক বিপ্লব বলা হচ্ছে, অর্থাৎ এই লেনিন ছিল তৎকালীন সময় রাশিয়ার একজন নেতা। তিনি রাশিয়াতে জার তন্ত্রের পতন ঘটায়। জার তন্ত্র কি? রাশিয়ায় আগে রাজাদেরকে বলা হতো উপাধি ছিল জার, রাশিয়ার রাজাদের উপাধি ছিল জার, এবং জার্মানির রাজাদের উপাধি ছিল কাইজার। জার্মানিতে ছিল হচ্ছে কাইজার, আর রাশিয়ার রাজাদেরকে বলা হতো জার। এই জারতন্ত্রের পতন ঘটিয়ে লেনিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। এজন্য লেনিন বিপ্লব বলা হয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় বিশ্বে প্রথম, এজন্য বলা হয় সমাজতান্ত্রিক বিপ্লব। প্রশ্ন আসতে পারে, বিশ্বের কোন দেশে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে? বিশ্বে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে এই সোভিয়েত, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমান রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ছিল তৎকালীন সময়ে। এবং এই বিপ্লবটা 10 দিন স্থায়ী ছিল, এজন্য বলা হয় 10 দিনের বিপ্লব। গ্রেগীয় ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর মাসে হয়, এজন্য নাম হচ্ছে অক্টোবর বিপ্লব। আবার এই লেনিনের দলের নাম ছিল বলশেভিক পার্টি, এজন্য এটাকে বলা হয় বলশেভিক বিপ্লব। এই বিপ্লবটা সংগঠিত হয় 1917 সালে, প্রথম বিশ্বযুদ্ধের পরে। ভারতের স্বাধীনতা লাভ করে কবে? 1947 সালের কয় তারিখে? 47 সালের 15 আগস্ট। 14 আগস্ট পাকিস্তানের জন্ম হয়, 15 আগস্ট ভারতের জন্ম হয়। জাতিসংঘের জন্ম 1945 সালে, জাতিসংঘের জন্ম হয় 1945 সালে। দ্বিতীয় মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ 1939 থেকে শুরু হয়, 1939 থেকে শুরু হয়। তাহলে এখানে যে ঘটনাগুলো 1917, 1945, 47, 39, কোনটা আগে হয়েছে? অবশ্যই রাশিয়ার বিপ্লব, এটা সবার আগে হয়েছে। প্রশ্ন হচ্ছে নো ফ্লাই জোন। 10 নম্বর কোশ্চেন কি? 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, 10 নম্বর কোশ্চেনে বলে নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? দশ নম্বর কোশ্চেন আছে নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? এটা একটু ক্রিটিক্যালি কোশ্চেন, আপনাদের অনেকে জানার কথা, অনেকে যারা পড়ছেন তারা পারবেন। এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যালি কোশ্চেন। নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? নো ফ্লাই জোন মানে কি? বলা হচ্ছে যেখানে বিমান চলাচল করতে পারবে। নো ফ্লাই জোন মানে হচ্ছে বিমান চলাচল নিষিদ্ধ। 1992 থেকে 2003 সাল পর্যন্ত ইউএসএ এবং ইউকে একটি দেশের একটা জায়গাতে এই নো ফ্লাই জোন ঘোষণা করে, অর্থাৎ এই দেশের উপরে কোনো বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এই দেশের উপরে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে, ওইটাকে বলা হচ্ছে নো ফ্লাই জোন। ওই দেশের উপরে জায়গাগুলোতে বিমান চলাচল, যে কোনো ধরনের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। অর্থাৎ ওই সময় এই ইউএসএ এবং ইউকে এই দুটা দেশ মিলে ওই জায়গাটা দখল করে নেয়। কোন জায়গা? এটা আপনার অ্যান্সারের মাধ্যমে জানতে পারবেন। আপনার অ্যান্সার দিতে থাকেন, আমি পরে বলে দিচ্ছি। আপনাদের অ্যান্সারগুলো একটু দেখি আমি। ইসরায়েল না, ইসরায়েল তো হবেই না, ইসরায়েল না। রোদ বিশ্বাস বলছেন ইরাক। হ্যাঁ, এই কোশ্চেনের উত্তর হচ্ছে ইরাক। 1992 থেকে 2003 সাল পর্যন্ত এই সময়ে ইরাক দখল নেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে ইরাক দখল করে নেয়। সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়, ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম। ওই সময়টাতে এই ইরাক দখল করার বা ইরাকের অভিযান চালানো হয়। ওই অভিযানের কারণে ওই ইরাকের উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। এটাই বলা হচ্ছে, এটা হচ্ছে নো ফ্লাই জোন। ওই সময় বলা হচ্ছে নো ফ্লাই জোন। ইরাকে নো ফ্লাই জোন অবস্থিত। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটা? সার্ক সাউথ এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে গঠিত হয় সার্ক, দক্ষিণ এশিয়া।
দক্ষিণ এশিয়া। তাহলে এশিয়া যে দক্ষিণ অংশ মিলে যে গঠিত হয়, এই সার্কের মোট দেশ হচ্ছে 8টি। সার্কের মোট দেশ হচ্ছে 8টি। এই 8টার ভিতরে জনসংখ্যায় এবং আয়তনে সব থেকে বড় হচ্ছে ভারত। জনসংখ্যা এবং আয়তনে সব থেকে বড় হচ্ছে ভারত, সার্ক অন্তর্ভুক্ত। আমরা যদি একটু ম্যাপে ফিরে যাই, আমাদের যে ম্যাপটা ছিল এখানে যদি আমরা একটু দেখি, সাউথ এশিয়ান কান্ট্রি, আমরা যে বাংলাদেশ সার্কের স্বপ্নদ্রষ্টা বা সার্কের উদ্যোক্তা। প্রশ্ন আসতে পারে সার্কের উদ্যোক্তা কোন দেশ? সার্কের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ। এই যে এখানে যে দেশগুলো আছে, বাংলাদেশ থেকে শুরু করে নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দেশগুলো নিয়ে গঠিত হয় হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান, দক্ষিণ এশিয়ার দেশ। এই দক্ষিণ এশিয়ার 8টা দেশ মিলে গঠিত হয় সার্ক। এই মালদ্বীপ, শ্রীলঙ্কা, কোন কোন দেশ আছে এখানে? এখানে আছে হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আছে এখানে, বাংলাদেশ আছে এখানে, ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, নেপাল, ভুটান, মালদ্বীপ। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা দেশ। এই 8টা দেশের ভিতরে বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা, এবং এই 8টা দেশের আমরা জানি এশিয়ার ভিতরে সব থেকে বড় ছোট দেশের নাম ছিল, জনসংখ্যার দিক দিয়ে ছোট, আয়তনের দিক দিয়ে ছোট দেশের নাম ছিল মালদ্বীপ। তাহলে যেহেতু মালদ্বীপ সার্কেরও অন্তর্ভুক্ত, তাহলে অবশ্যই এটাই হবে এখানে আনসার। মালদ্বীপ হচ্ছে সব থেকে আয়তন এবং জনসংখ্যায় সব থেকে ছোট দেশ। ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ, এইখানে এই যে এটা হচ্ছে মালদ্বীপ, ছোট্ট একটা দ্বীপ, এই যে এখানে শ্রীলঙ্কার পাশে, ভারতের নিচে। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম, পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর কোনটি? আমরা কিন্তু প্রথমে পড়ছিলাম, এই কোশ্চেন কিন্তু প্রথমে পড়ছি, পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম। আমরা জানি পৃথিবীর গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ, এটার গভীরতা প্রায় 10 কিলোমিটার। এখানে এটা কোন মহাসাগরে ছিল? এটা অবশ্যই প্রশান্ত মহাসাগরে ছিল। আমরা দেখছিলাম প্রশান্ত মহাসাগর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ। তাহলে এইখানে এটা সবথেকে বড় বলছিলাম, আয়তনের দিক দিয়েও বড়, এবং এটার গভীরতা সব থেকে বেশি, খাদ্য সব থেকে বড়। তাহলে এটাকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ, এবং প্রশান্ত মহাসাগর আয়তন এবং গভীরতার দিক দিয়ে সব থেকে বড়। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে, জাপানকে কিসের দেশ বলা হয়? জাপানকে কিসের দেশ বলা হয়? এখানে আপনার অ্যান্সার দিতে থাকেন, আমি একটু ম্যাপের ভিতরে চলে যাই। আবার জাপানের অবস্থাটা একটু দেখে আসি আমরা। দেখেন আমরা ম্যাপের ভিতরে পড়ছিলাম, এই সাইডে উপরের দিক হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, পশ্চিম, পূর্ব। সূর্য কোন দিক দিয়ে ওঠে? পশ্চিম দিক দিয়ে। কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে। তাই পূর্ব কোন সাইড? এই সাইড না? এই সাইড পূর্ব। আমরা সূর্য দিকে পূর্ব দিক দিয়ে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে দেখেন এই পূর্ব দিক দিয়ে মেনলি এই যে জাপান, এই পূর্ব দিকে একটা দেশ, এখানে জাপান পড়ছে প্রথম দিক দিয়ে। তাহলে এই জাপান থেকে প্রথম সূর্যোদয় দেখা যায়, যে কারণে এটাকে বলা হচ্ছে সূর্যোদয় দেশ হচ্ছে জাপান। সূর্যোদয় দেশ জাপান। জানি সবারই সঠিক উত্তর হয়েছে এটা।
সূর্যোদয়ের দেশ কোনটা? সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। সূর্যোদয়ের দেশ জাপান। কত নম্বর ছিলাম আমরা? 12 নম্বর। 12 নম্বরে কি ছিল? 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে জাপান ছিল হচ্ছে সূর্যোদয়ের দেশ। আর নিশীথ সূর্যের দেশ বলা হয়, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নিশীথ রাতের বেলা সূর্য, নিশীথ সূর্য মানে রাতের বেলা, এটাকে বলা হয় নরওয়ে। নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ। নরওয়ে দেশটা কোথায়? নরওয়ে দেশটা কোথায়? নরওয়ে দেশটা কোথায়? আমরা যদি আবার দেখে আসি ম্যাপের ভিতরে, নরওয়ে কোথায়? যদি খেয়াল করেন, নরওয়ে হচ্ছে ইউরোপের একটা দেশ। নরওয়ে ইউরোপের একটা দেশ। এই যে কমলা কালার দেওয়া আছে এখানে, কালারটা দেখতে পাচ্ছেন, এই যে কমলা কালার, এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে নরওয়ে। এখন এই নরওয়ে হচ্ছে সর্ব উত্তরে যে নগরী আছে, পৃথিবীর যে সর্বোত্তরের নগরী, ঠিক এই নরওয়ে দেশটা হচ্ছে সর্বোত্তর নগরী। এইখানে সূর্যটা বেশিরভাগ সময় রাতের বেলা সূর্য দেখা যায়। এখানে দেখা যাচ্ছে এখানে 20 ঘন্টা 25 ঘন্টার মতো দিন থাকে। সরি, 25 ঘন্টা না, 20 ঘন্টা 23 ঘন্টা বা 22 ঘন্টার মতো দিন দেখা যায়। অথবা দেখা যায় বছরে 6 মাস দিন 6 মাস রাত, এরকম এই জায়গাগুলোতে এই উপর দিয়ে দেখা যায়। নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ বলা হয়। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। তাহলে একদম উত্তরে, সর্ব উত্তরে। কনফুসিয়াস কোথাকার দার্শনিক ছিল? দার্শনিক এবং পরিব্রাজক ছিল কনফুসিয়াস। কোন জায়গার? মরক্কোর একজন বিখ্যাত পরিব্রাজক ছিল, তার নাম ছিল ইবনে বতুতা। ইবনে বতুতা, যিনি ভারতবর্ষে এবং বাংলাদেশে আসে। তার একটা ভ্রমণ গ্রন্থ ছিল কিতাবুল রেহালা। তার একটা ভ্রমণ গ্রন্থ নাম ছিল কিতাবুল রেহালা। এই রেহালা গ্রন্থের নাম অনুসারে 2022 সালে ফুটবল বিশ্বকাপ হয়, এই বিশ্বকাপের ফুটবলের নাম ছিল আল রেহালা। ফুটবলের নাম কি ছিল? আল রেহালা। আল রেহালা শব্দ হচ্ছে ভ্রমণকারী। আল রেহালা শব্দ হচ্ছে ভ্রমণকারী। এই কিতাবুল রেহালা গ্রন্থের নাম অনুসারে নামকরণ করা হয় 2022 সালে। মরক্কোর পরিব্রাজক ছিল ইবনে বতুতা। তিনি বাংলাদেশের বিভিন্ন অংশ ভ্রমণ করেন এবং এই গ্রন্থে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন বিষয় এখানে তিনি উল্লেখ করেন। কনফুসিয়াস নামটা দেখেই বুঝতে পারতেছেন একটু অন্যরকম হবে। ইরান তো হওয়ার কথাই না, এখানে ইরান তো হবেই না। কনফুসিয়াস কোন দেশের দার্শনিক ছিলেন? কনফুসিয়াস। সবারই কমেন্ট কমে গেল কেন? সবাই কমেন্ট করেন, আপনাদের কমেন্ট কমে যাচ্ছে কেন? কনফুসিয়াস ইবনে বতুতা ছিল মরক্কো। এখানে চাইছে কি? কনফুসিয়াস। কনফুসিয়াস কোন জায়গায় দার্শনিক ছিল? কনফুসিয়াস মরক্কোর পরিব্রাজক ছিল ইবনে বতুতা। কনফুসিয়াস। সবারই ভুল উত্তর, সবারই ভুল উত্তর পাচ্ছে এখানে। মারিয়া আফরিন, তিনি বলছেন এ। হ্যাঁ, মারিয়া আফরিন, এটা এখানে ঠিক আছে। মারিয়া আফরিন, আমার লক্ষ্য বানানটা ঠিক করে দিবেন। আপনার এই লক্ষ্য মানে হচ্ছে ওই যে সংখ্যা বোঝানো হয়, এই লক্ষ্য মানে হচ্ছে সংখ্যা, আর লক্ষ্য, এই লক্ষ্য মানে উদ্দেশ্য। নামটা ঠিক করে লিখবেন, নামটা ঠিক করে লিখবেন আপনি। মরক্কোর পরিচালক ছিল কনফুসিয়াস, ছিল চীনা দার্শনিক। কনফুসিয়াস ছিল হচ্ছে চীনা দার্শনিক। চীনের দার্শনিক ছিল কনফুসিয়াস। চিলি কোন মহাদেশে অন্তর্ভুক্ত? এখানে 4টা মহাদেশের নাম লেখা আছে: আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ। চিলি কোন মহাদেশে অবস্থিত? চিলি কোন মহাদেশে অবস্থিত? চিলি হচ্ছে পৃথিবীর সবথেকে সরু রাষ্ট্র। পৃথিবীর সবথেকে সরু রাষ্ট্র হচ্ছে চিলি। একদম চিকন একটা রাষ্ট্র। আর যদি আমরা ম্যাপের ভিতরে দেখে আসি, আপনার অ্যান্সার দিতে থাকেন, আমি ম্যাপের ভিতরে দেখে আসি, অপশনগুলো দেখে নেন, দেখে অ্যান্সার দিতে থাকেন।
দেখেন খেয়াল করেন চিলি একদম এই জায়গা দিয়ে একটু সবুজ কালার দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই সবুজ কালারের জায়গাটা আছে, এই জায়গাটা আছে একদম এই যে এই দেশটা অনেক লম্বা, একদম সরু, অনেক লম্বা। পৃথিবীর সবথেকে, এটাকে বলা হয় পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্র। পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্র হচ্ছে চিলি। এবং এই চিলি কোন মহাদেশে আমরা পড়ছিলাম, কিন্তু এটা কোন মহাদেশ হবে? এটা আমেরিকা, এটাও আমেরিকা, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, তাহলে অবশ্যই দক্ষিণ আমেরিকার মহাদেশ হবে। এবং এই চিলি প্রশ্ন আসতে পারে ঢাকার প্রতিবাদ বিন্দু কোথায়, এই প্রশ্নটা বারবার আসে। ঢাকার প্রতিবাদ বিন্দু হচ্ছে চিলির নিকটে। ঢাকার প্রতিবাদ বিন্দু হচ্ছে, অর্থাৎ ঢাকার থেকে যদি পৃথিবী তো গোলাকার, ঢাকার বিপরীত পাশ, আমরা পৃথিবীর এক সাইডে আছে, ঠিক বিপরীত যে জায়গাটা এখানে ঢাকা, এই বিপরীত পাশটা হচ্ছে চিলির নিকটে। ঢাকার প্রতিবাদ বিন্দু, ঢাকার প্রতিবাদ প্রশ্ন আসলে ঢাকার প্রতিবাদ বিন্দু কোথায়? চিলির নিকটে। তাহলে এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ, চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ। উত্তম আশা অন্তরীপ, উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তম আশা অন্তরীপ, অন্তরীপ কি জিনিস? এটা অন্তরীপ না, সরি অন্তরীপ হবে। এই অন্তরীপটা, অন্তরীপ কি? অন্তরীপ হচ্ছে মানে এটা হচ্ছে ভূভাগ, আমরা যদি এটা কল্পনা করি, এটা হচ্ছে ভূভাগ। এই ভূভাগের, আর এটা হচ্ছে পানি, এর নিচে হচ্ছে পানি, এটা হচ্ছে ভূমি। এই ভূমির থেকে একটা সরু অংশ রাস্তার মতো আকৃতি যদি এই পানির ভিতরে চলে যায়, কিছু অংশ ভূমির থেকে কিছু অংশ যদি পানির ভিতরে চলে যায়, তখন এটাকে বলা হয় অন্তরীপ। কিছু অংশ, অর্থাৎ ভূমির থেকে সরু আকৃতির কিছু অংশ যদি পানির ভিতরে চলে যায়, তাহলে ওইটাকে বলা হবে অন্তরীপ। এখন দুইটা অন্তরীপ পরীক্ষা আসে, একটা হচ্ছে উত্তম আশা অন্তরীপ, আর একটা হচ্ছে হর্ন অন্তরীপ। হর্ন অন্তরীপ আর উত্তম আশা অন্তরীপ আমরা একটু ম্যাপে দেখে আসি, আপনার মনে থাকবে। তাহলে ম্যাপে দেখে আসি আমরা। একটা হচ্ছে এইখানে একটা অন্তরীপ, আমরা মাত্র উত্তম আশা অন্তরীপ পড়লাম, এটা হচ্ছে সাউথ আফ্রিকা, তারপরে দক্ষিণ আফ্রিকাতে। তাহলে আফ্রিকা যদি হয়, তাহলে অবশ্যই আফ্রিকা মহাদেশ। দক্ষিণ আফ্রিকার একমাত্র শিল্পায়ন দেশ হচ্ছে সাউথ আফ্রিকা, একদম দক্ষিণ দিকে, আফ্রিকা মহাদেশের একদম দক্ষিণে। এইখানে আছে উত্তম আশা অন্তরীপ, এটার ইংরেজি নাম হচ্ছে কেপ অফ গুড হোপ, উত্তম আশা। এবার মনে রাখবেন উত্তম, কেপ অফ গুড হোপ, হোপ মানে কি? আশা। তাহলে কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। আর এখানে আছে হর্ন অন্তরীপ, এখানে আছে হচ্ছে হর্ন অন্তরীপ, একদম চিলির এই সাইডে হর্ন অন্তরীপ, একদম নিচে এখানে এসে কোন অন্তরীপ? হর্ন অন্তরীপ। কেপ অফ হর্ন, কেপ অফ হর্ন, কেপ মানে হচ্ছে অন্তরীপ। তাহলে এটা কোন মহাদেশে? অবশ্যই আফ্রিকা মহাদেশে আছে, তাহলে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠছিল তার ভিতরে মেসোপটেমিয়া, মিশরীয়, সিন্ধু, ইনকা, এই সভ্যতাগুলো কিন্তু বিভিন্ন জায়গায়। এখন এই সিন্ধু সভ্যতা ভারতের, পাকিস্তানের এই অঞ্চলে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে সিন্ধু নদের তীরে। আর আগে বেশিরভাগ সভ্যতাগুলো ছিল নদীর তীরবর্তী, কারণ আগে চলাচলের মাধ্যম ছিল নদী, নদীর দিয়েই মানুষ চলাচল করতো, চাষাবাদ নদী সাইড দিয়ে হইতো, সেক্ষেত্রে নদী ছিল সভ্যতার কেন্দ্র। তাহলে মিশরের সভ্যতা, মিশরের গড়ে ওঠে মিশরের সভ্যতা। মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠছিল হচ্ছে ইরাক, ইরাক এবং ইরান, এই দুই দেশের সাইড দিয়ে দুটো নদী, একটা হচ্ছে ফেরাত নদী, ফেরাত নদী, আর একটা হচ্ছে টাইগ্রিস বা দজলা বলা হয় তাকে। ইউফ্রেটাস বা ফেরাত নদী, ইউফ্রেটাস বা ফেরাত নদী, টাইগ্রিস বা দজলা, দুইটা নাম আছে এখানে, টাইগ্রিস আর একটা হচ্ছে দজলা। এই দুইটা দজলা, টাইগ্রিস আর হচ্ছে দজলা, এই দুইটা নদীর, এটা হচ্ছে মনে করেন ফেরাত নদী, এটা টাইগ্রিস, এই নদীর মাঝখানে গড়ে উঠছিল হচ্ছে এই মেসোপটেমিয় সভ্যতা আর ইনকা সভ্যতা।
ইনকা সভ্যতা গড়ে উঠছিল পেরুতে, দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ। ওই সিলি দেখলাম, সিলির উপরেই, সিলির উপরে আসতে হচ্ছে পেরু। এই পেরুতে গড়ে উঠছে ইনকা সভ্যতা। এখান থেকে একটা প্রশ্ন আসে, মাচু পিচু বা ইনকা সভ্যতা কোথায় দেখা যায়? এটা হচ্ছে পেরুতে। মাচু পিচু বা ইনকা সভ্যতা হচ্ছে পেরুতে। আর মায়া সভ্যতা হচ্ছে মেক্সিকোতে। মায়া সভ্যতা মেক্সিকোতে, সিন্ধু সভ্যতা ভারত পাকিস্তানের অঞ্চল পাঞ্জাব অঞ্চল দিয়ে, মিশরের সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা আছে ইরাক ইরানে, ফেরাত নদী বা ইউফ্রেটাস, দজলা বা টাইগ্রিস নদীর দুই নদীর মাঝখানে গড়ে উঠছিল। আর পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতা ছিল মেসোপটেমিয়ার সভ্যতা। পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতা ছিল হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। আপনাদের এত অ্যান্সার ভুল দিচ্ছেন কেন? মিশরীয় সভ্যতা থেকেও মেসোপটেমিয়ার সভ্যতা অনেক পুরাতন। এরপরে বলা হচ্ছে আফ্রিকা স্পেনকে পৃথক করছে কোন প্রণালী? আফ্রিকা স্পেনকে পৃথক করছে কোন প্রণালী? প্রণালী কি জিনিস আমরা জানতে হবে। প্রণালী কি জিনিস? প্রণালী জানতে গেলে আমরা একদম ম্যাপে চলে যাই, এখানে বোঝাই দিই আমি প্রণালী কি জিনিস। প্রণালীটা আমরা একটু দেখি, প্রণালী কি জিনিস। দেখেন, প্রণালী অনেকগুলো প্রণালী আছে। এখানে আপনারা মার্কার জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রণালী এখানে আছে। এই যে লাল কালার দেওয়া আছে সবগুলো হচ্ছে প্রণালী, বিভিন্ন প্রণালী উল্লেখ করা আছে। এখন প্রণালীটা হচ্ছে আপনারা ম্যাপ থেকে বুঝতে পারবেন অথবা নিজেরা পড়তে পারেন বিষয়গুলো। প্রণালী হচ্ছে, মনে করেন এটা হচ্ছে জলভাগ বা এটা ভূমি, এটা একটা ভূমি, এ পাশে একটা ভূভাগ আছে আর কি, ভূভাগ। আর এ পাশে হচ্ছে জলভাগ, এ পাশে জলভাগ। তাহলে প্রণালী হচ্ছে এমন একটা সরু জায়গা, যে সরু জায়গাটা দুইটা ভূমিকে পৃথক করবে এবং দুইটা জলরাশিকে, মানে এখানে একটা সাগর আছে, এখানে একটা সাগর আছে, এই দুই সাগরের পানি এই অল্প একটু জায়গাতে একত্র হয়েছে। তাহলে দুইটা ভূমিকে আলাদা হয়ে গেছে না, এই জায়গাটাকে বলা হচ্ছে প্রণালী। এই পাশে দুইটা ভূমিকে পৃথক করবে। প্রণালী কি করবে? দুইটা ভূমিকে পৃথক করবে আর দুইটা আলাদা জলরাশিকে একত্র করবে। আমাদের ছিল স্পেন এবং মরক্কোকে আলাদা করছে কোন প্রণালী? স্পেন হচ্ছে ইউরোপের দেশ, আর মরক্কো হচ্ছে আফ্রিকার দেশ। এটা হচ্ছে মরক্কো আর এটা হচ্ছে স্পেন। এবং এই দুই দেশের মাঝখান দিয়ে যে প্রণালীটা প্রবাহিত বা প্রণালীটা বলা হচ্ছে, এটাকে একটা হচ্ছে ভূমধ্যসাগর, এখানে ভূমধ্যসাগর, এটা হচ্ছে আটলান্টিক সাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের পানি জলরাশিকে একত্র করছে। এবং এই যে স্পেন এবং মরক্কো দুই দেশকে আলাদা করছে। আবার বলতে পারি ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করছে। মহাদেশ হিসেবে দুই মহাদেশকে আলাদা করছে। দেশ বললে আমরা দুইটা দেশের নাম বলবো, মরক্কো এবং স্পেনকে আলাদা করছে। আর একত্র করছে কোন দুটো জলরাশি? একটা হচ্ছে ভূমধ্যসাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই দুটো জলরাশিকে একত্র করছে। তাহলে এইখানে এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আবার এখানে পক প্রণালী আছে, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াকে আলাদা করছে। ভারত মহাসাগর বঙ্গোপসাগরকে একত্র করছে। তারপরে এখানে বাবেল মান্দেব প্রণালী আছে, বসফরাস প্রণালী আছে, অনেকগুলো প্রণালী কিন্তু আছে। এই প্রণালীগুলো থেকে জিব্রাল্টার বারবার আসে, পক প্রণালী আসে, হরমুজ প্রণালী এখানে আছে, হরমুজ প্রণালী, তারপর হচ্ছে বাবেল মান্দেব প্রণালী, সুইস খাল প্রণালী, তারপর হচ্ছে পানামা খাল প্রণালী, ফ্লোরিডা প্রণালী, এখানে দেওয়া হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এরকম প্রণালীগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এই প্রণালীগুলো বই থেকে, চিত্র থেকে ভালো বুঝে পড়বেন, কোন জায়গাকে একত্র করছে, কোন জায়গাকে আলাদা করছে। এটা পড়লে আশা করি মনে থাকবে। এমডি মেহেদি বলছেন এই ভাইয়ের কোনো ক্লাসে কোনো মজা নেই, কোনো রিপ্লাই দেয় না। আসলে ভাই ক্লাসের ভিতরে রিপ্লাই দেওয়ার মতো সময় পাওয়া যায় না। এখানে আপনাদের অ্যান্সারগুলো তো দেখে আমি আপনাদেরকে অ্যান্সার বলে দিচ্ছি। এখানে আপনাদের অ্যান্সার দেখে প্রত্যেকজনের রিপ্লাই দেখলে তো আমি ক্লাস নিতে পারবো না ভাইয়া। মজা নিতে গেলে ক্লাসে মজা আছে আপনারা নিজের কাছে। আপনি যদি পড়তে পারেন, বুঝলেন, তাহলে আপনি মজা পাবেন। যদি আপনি নিজে পড়ে থাকেন, আপনি যদি পড়াশোনা করেন, তাহলে আপনি ক্লাস করে মজা পাবেন। পড়াশোনা না করলে আপনার মজা থাকবে না, এখানে ক্লাসে মজা থাকবে না।
তাহলে আফ্রিকা এবং স্পেনকে পৃথক করছে। আফ্রিকা বলতে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ এবং স্পেন মাত্র পড়ে আসলাম আমরা। তাহলে দুটাকে, এটা হচ্ছে মরক্কো ছিল, আফ্রিকা মহাদেশের মরক্কো, এটা হচ্ছে মরক্কো। তাহলে মরক্কো এবং স্পেন দুইটা দেশকে আলাদা করছে। আর যদি মহাদেশ বলে তাহলে আফ্রিকা এবং ইউরোপকে আলাদা করছে জিব্রাল্টার প্রণালী। প্রথম লিখিত আইনের প্রবর্তক কে? প্রথম যে লিখিত আইন প্রবর্তন করা হয়, সুমেরীয় সভ্যতায় প্রথম লিখিত আইন প্রবর্তন করেন কোন ব্যক্তি? কোন ব্যক্তি প্রথম লিখিত আইন প্রবর্তন করেন? হ্যাঁ, আপনারা অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছে, অনেকে ভুল হচ্ছে অ্যান্সারগুলা, সবারই সঠিক অ্যান্সার হচ্ছে না। আপনি অ্যান্সার করতেছেন অনেকেই 19-এর এ, 19-এর ডি বলছেন, অনেকেই অ্যারিস্টটল বলছেন। অ্যারিস্টটল অনেক কিছু করছে কিন্তু অ্যারিস্টটল আইন প্রবর্তন করে নাই। রোদ বিশ্বাস দ্বীপ বলছেন এ, দীপু হালদার এ। ওকে, তাহলে পৃথিবীর প্রথম আইন প্রবর্তন করা হচ্ছে, এটার নাম ছিল হামবুরি কোড, যেটার নাম ছিল হচ্ছে হামবুরি কোড। তাহলে আইন যার নামে নামকরণ করা হয় হামবুরি, এর নামে নাম করা হয় হাম্বুরাবি, হাম্বুরাবির নামে নাম করা হয় হামবুরি কোড, এটার নামকরণ করা হয় হামবুরি কোড। এটা ছিল প্রথম লিখিত আইন। মিশরীয়দের বর্ণমালার নাম কি ছিল? মিশরীয় সভ্যতায় যে বর্ণমালা ব্যবহার করতো তারা, এই বর্ণমালার নাম কি ছিল? তারা প্যাপিরাস এবং নলখাগড়া জাতীয় গাছ থেকে আঠা থেকে কাগজ এবং কালি তৈরি করত, কিন্তু এখানে তাদের বর্ণমালা, এটা কিন্তু বর্ণমালার নাম না। তাহলে একটা প্রশ্ন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এই প্যাপিরাস এবং নলখাগড়া কিন্তু বর্ণমালার নাম না, এটা হচ্ছে এক ধরনের নলখাগড়া গাছ। এই নলখাগড়া গাছ থেকে তারা কাগজ এবং এটার আঠা দিয়ে তারা কালি তৈরি করত। এখানে তাহলে যে মিশরীয়দের বর্ণমালা, এই বর্ণমালায় যে বলা হচ্ছে, এই বর্ণমালার নাম কি ছিল? হ্যাঁ, সবারই অ্যান্সারই মোটামুটি সঠিক। এখানে 20-এর 2, এমডি নাবিন বলছেন 20-এর বি, রীতা বলছেন বি, মারিয়া আফরিন বি বলছেন, ফারজানা লিমা বি। ওকে, তাহলে এটা তাদের আইনের নাম ছিল হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক ছিল তাদের বর্ণমালার নাম। অ্যাডামস পিক, অ্যাডামস পিক তীর্থস্থানটি কোন দেশে অবস্থিত? এটা একটা পবিত্র স্থান, অ্যাডামস পিক। যেটা অ্যাডামস পিক মানে অ্যাডামস নামে আমরা জানি, বুঝে থাকি। অ্যাডামস কাকে বলা হয়? আদম আলাহিসাল্লামকে বলা হয় অ্যাডামস বলে থাকে অনেকে। আদম আলাহিসাল্লাম, আদম আলাহিসাল্লাম যেখানে অবতরণ করে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়, যেখানে অবতরণ করে সেটাকে বলা হচ্ছে অ্যাডামস পিক। এই অ্যাডামস পিকটা কোথায় অবস্থিত? ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, যে দেশগুলো এখানে দেওয়া আছে, কোন দেশে এই অ্যাডামস পিক অবস্থিত? এই অ্যাডামস পিক যে দেশে অবস্থিত সেখানে আছে এলিফ্যান্ট পাস। এলিফ্যান্ট পাস যদি প্রশ্ন করে কখনো, এলিফ্যান্ট পাস কোন দেশে? এলিফ্যান্ট পাস, এলিফ্যান্ট পাসটাও যে দেশে আছে ঠিক ওই একই দেশে এই অ্যাডামস পিকও আছে। এখন আপনাদের জানার কথা, যদি একটা জেনে থাকেন একটা জানতে পারবেন। অ্যাডামস পিক এবং এলিফ্যান্ট পাস, এলিফ্যান্ট পাস দুইটাই একই দেশে অবস্থান করে আছে। একুশের এক বলছেন নাবিন। নাবিন, আপনার অ্যান্সার ভুল হয়েছে, বাকিদের অ্যান্সার ম্যাক্সিমামই সঠিক। রোদ বিশ্বাস দ্বীপ, 21-এর বি। তাহলে এখানে অ্যাডামস পিক কোন দেশে? অ্যাডামস শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা, এটা এখানে অ্যাডামস পিক। গ্রিক পুরাণে বিভিন্ন দেবতার নাম পাওয়া যায়।
এখানে স্ফিংস হচ্ছে মিশরীয়দের যে পিরামিড তৈরি করতো, একটা পিরামিডের নাম হচ্ছে স্ফিংস। ফারাও, মিশরীয় রাজাদের উপাধি ছিল হচ্ছে ফারাও। মিশরীয় রাজাদের উপাধি ছিল হচ্ছে ফারাও। স্ফিংস একটা যা মূর্তি, ফারাও ছিল তাদের রাজাদের উপাধি। তাহলে এইখানে যে বলেছে গ্রিক দেবতার নাম কি, তাহলে এই দুটা কিন্তু হচ্ছে না আমার অ্যান্সার, তাহলে বাদ দিতে পারি আমরা দুইটা, এই দুইটা অ্যান্সার হবে না। বাকি দুটা থেকে কোনটা হবে আমি সহজ করে দিলাম আপনাদের জন্য। বাকি দুইটা থেকে অ্যান্সার কোনটা হবে? অন্তু বলছেন জুপিটার, দীপু হালদার অন্তু, রীতা বলছেন সি জুপিটার। সবাই কমেন্ট করেন, আপনারা সবাই কমেন্ট পড়বো। বাইশে সি আমার লক্ষ্য, মারিয়া আফরিন বলছেন সি, সবাই সি বলছেন। তাহলে এই কোশ্চেনটা খুবই সহজ করছেন। জুপিটার ছিল হচ্ছে গ্রিক দেবতার নাম। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, দ্য রিপাবলিক, এটা হচ্ছে আজকের পরীক্ষায় আসছে, 46তম বিসিএস পরীক্ষায় আজকে এই প্রশ্নটা আসছে যে রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে। আমরা জানি এখানে যে ব্যক্তিগুলোর নাম দেওয়া আছে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল। আমরা একটা সূত্র দিয়ে পড়েছিলাম স্পা, মনে আছে? SPAA, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, চারজন বিখ্যাত ব্যক্তি। সক্রেটিসকে বলা হয় জ্ঞানীদের পিতা বা জ্ঞানীদের গুরু বলা হয় তাকে। তার মানে এই সক্রেটিসের ছাত্র ছিল হচ্ছে প্লেটো, সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো। আবার প্লেটোর শিক্ষক ছিল সক্রেটিস, টিচার। তাহলে ছাত্র যদি হয় তাহলে আগের জন অবশ্যই টিচার হবে। একইভাবে এই প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল, স্টুডেন্ট ছিল, এবং তার শিক্ষক ছিল প্লেটো। এবং অ্যারিস্টটলের ছাত্র ছিল হচ্ছে আলেকজান্ডার। এটা হচ্ছে তিনি মহাবীর, আলেকজান্ডার দ্য গ্রেট, মহাবীর যোদ্ধা। আর তিনজন ছিল দার্শনিক, এই তিনজন দার্শনিক, আর একজন ব্যক্তি হচ্ছে যোদ্ধা। তাহলে এই স্টুডেন্ট এবং তার শিক্ষক ছিল অ্যারিস্টটল, টিচার। তাহলে এইখানে রিপাবলিক যে গ্রন্থটা আছে, এই রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে 23-এর ডি অন্তু বলছেন ডি, 23-1 নাবিন। আপনি পড়াশোনা ঠিক মতো করেন, আপনার অ্যান্সার ভুল যাচ্ছে কেন? লিমা বলছেন প্লেটো, রোদ বিশ্বাস দীপ বলছেন প্লেটো, মণি মায়া বলছেন প্লেটো। ওকে, তাহলে এখানে দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা ছিল হচ্ছে, অ্যান্সার দেখি আমরা, অ্যান্সার হচ্ছে কি দেওয়া আছে? প্লেটোই দেওয়া আছে। সার্পেন্ট অফ দ্য নাইল, সার্পেন্ট অফ দ্য নাইল বলা হয় কাকে? এটা ডিইউতে আসছে এই বছর, ডিইউ 24 এই প্রশ্নটা আসছে। ডিইউ 24 সালের পরীক্ষায় এই প্রশ্নটা সার্পেন্ট অফ দ্য নাইল বলা হয় কাকে? সার্পেন্ট অফ দ্য নাইল বলা হয় কাকে? যারা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করছিলেন তারা এই কোশ্চেনটা পারবেন। আপনারা এই বছরে যতগুলো পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা হয়েছে, এই প্রশ্নগুলো সলভ কিছু প্রশ্ন দেখে যাবেন। পরীক্ষা যদি পান, বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন পেজে পাবেন, অ্যাডমিশন রিলেটেড যে গ্রুপগুলো আছে ওইখানে পাবেন। কোশ্চেনগুলো একবার চোখ বুলাই গেলে দেখবেন কোশ্চেন রিপিট হয়, প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিট হয়। সার্পেন্ট অফ নাইল বলা হয় কাকে? অ্যারিস্টটল তো হবে না, এখানে তিনজনের মধ্যে, চারজনের মধ্যে তিনজনই হবে না। কিউপিডটাকে বলা হয় সার্পেন্ট অফ দ্য নাইল। ইনকা সভ্যতা কোথায় ছিল? একটু আগে আমরা পড়ছিলাম, যখন মেসোপটেমিয়া পড়ছি তখন কিন্তু আমরা পড়াই দিচ্ছি ইনকা কোথায় ছিল। মায়া ছিল, মায়া সভ্যতা হচ্ছে মেক্সিকো, মায়া সভ্যতা ছিল হচ্ছে মেক্সিকো। মিশরের সভ্যতা মিশরে, তারপর সিন্ধু সভ্যতা হচ্ছে ভারত পাকিস্তানে, আবার কি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, চৈনিক সভ্যতা চীনে, তারপর হচ্ছে এখানে ইনকা সভ্যতা
ইনকা। ইনকা সভ্যতার নিদর্শন হচ্ছে মাচু পিচ্চু। মাচু পিচ্চু, মাচু পিচ্চু ছিল ইনকা সভ্যতার নিদর্শন। এটা পরীক্ষা আসতে পারে। মাচু পিচ্চু কোন সভ্যতার নিদর্শন? ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা কোথায়? ইনকা সভ্যতা হচ্ছে পেরুতে। বলা হচ্ছে কলোসিয়াম কি? গত বছর ডিউতে আসছে এই কোশ্চেনটা। কলোসিয়াম কি জিনিস? মহাকাব্য, ধর্ম মন্দির, নাট্যশালা, নগরী। তাসনিম সোমায়া লিখছেন হোয়াট এ নেম, অনেক সুন্দর নাম। তামান্না তাবাসসুম লিখছেন 3। নাট্যশালা, কেউ বলছেন নাট্যশালা, আর কে কি বলে দেখি আমি। ফারজানা বলছেন 26-2 ধর্ম মন্দির। নাবিন বলছেন 25-1 মহাকাব্য। সবারই কমেন্ট পড়বো যে কমেন্ট করছেন। রীতা বলছেন বি মানে ধর্ম মন্দির। রোদ বিশ্বাস দ্বীপ বলছেন নগরী, মানে একটা বাদ নাই। আপনারা সব অ্যান্সার দিয়ে দিয়েছেন, 4টা অ্যান্সারই দিয়েছেন। মহাকাব্য কেউ বলছেন মহাকাব্য, কেউ বলছেন ধর্ম মন্দির, নাট্যশালা, নগরী। যে কোনো একটা তো হবে, 4টাই বলছেন। আপনারা সবাই মিলে 4টা বলছেন, তার মানে যে কোনো একটা তো হবে। একজনটা তো সঠিক হবে নাকি? আন্দাজে লাগে যাকে, আন্দাজে ঢিল মারলে যদি আম পড়ে যায় নাকি? আন্দাজে মারলে কিন্তু হবে না। কিছু বিষয় আপনাদের পড়ে যেতে হবে পরীক্ষায়, পরে আনসার করতে হবে। এখানে আমার লক্ষ্য বলছেন বি, মিলা বলছেন সি। তাহলে এখান থেকে দেখি আমি কয়জনের অ্যান্সার সঠিক হইল। 26-এর একজন পাইলাম, 3 জন পাইছি সঠিক অ্যান্সার। নাচো পিছু না, ওটা মাচ্চু পিচ্চু। ওটার নাম ছিল কি? মাচ্চু, মাচ্চু পিচ্চু, মাচ্চু পিচ্চু। ইনকা সভ্যতার নিদর্শন মাচ্চু পিচ্চু। তো এখন আমি আনসারে আসি এটাতে। কলোসিয়াম হচ্ছে ইতালির একটা নাট্যশালা। ইতালির একটা নাট্যশালা হচ্ছে কলোসিয়াম। ইতালির বিখ্যাত নাট্যশালা হচ্ছে কলোসিয়াম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। যারা এখন আমাদের বইটা সংগ্রহ করেন না, আপনারা বই সংগ্রহ করে নিতে পারেন। আর যারা সাম্প্রতিকের PDF ফাইল নিতে চান, 30 তারিখ বা আগামী 2 দিনের ভিতরে আমরা ঘোষণা দিয়ে দেব। আমার নেক্সট ক্লাস হয়তো 30 তারিখ নিব, নেক্সট ক্লাস 30 তারিখ রাতে। ওই ক্লাসে হয়তো আপনাদের সাম্প্রতিকের PDFটা দিয়ে দেওয়া হবে। যারা ক্লাসটা শেয়ার করছেন অবশ্যই শেয়ার করে রাখবেন। আপনাদেরকে সাম্প্রতিকের PDF নেওয়ার জন্য আপনারা মেইল অথবা ইনবক্সে নক করে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। সেক্ষেত্রে আপনাদের সবাইকে সাম্প্রতিক একটা হাই ভোল্টেজ সাজেশন দেওয়া হবে। আশা করি সেখান থেকে কমন পাবেন। এছাড়াও আপনারা যা পড়ছেন এতদিন সেই বিষয়গুলো রিপিট করবেন, সেগুলো বারবার পড়ার চেষ্টা করবেন। এই ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার পরীক্ষায় আসবে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, মিলারটা হয়েছে, আমারটা হয় না। ওকে, আপনাদের হবে। আমাকে PDFটা দিয়েন। সবাইকে PDF দাও। আপনারা ইনবক্সে নক দিয়ে PDFটা নিয়ে নেবেন। PDFের কাজ চলমান, আশা করি সময় মতো দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।